হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ, আমি মাটিতে মেশা ঘাস হতে ভালোবাসি। যার মারিয়ে যাওয়ার সে মারিয়ে যাক ঘাস, তবু ঘাসের বুকেই জমে শিশির বিন্দু। হয়তো কেউ পার হতে চায় দীর্ঘ দূরের পথ, আমি বাড়ির উঠানে লুটিয়ে থাকি, উঠানের কোণে হয়ে থাকি চারা গাছ। সেইখানে ওই দূর আকাশকে ডাকি। মহাদেব সাহার কবিতা ইচ্ছা, যেখানে তিনি পাহাড় সমান উঁচু হতে চান, তার অন্তর্গত আকাঙ্ক্ষা এবং পৃথিবীর সাথে একাত্ম হওয়ার গভীর ইচ্ছাকে তুলে ধরে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন দুজন তরুণ, যারা একাধারে লেখালেখি এবং নির্মাণের সঙ্গে যুক্ত। আরও একটি বিশেষ কারণে তারা আজ এক হয়েছেন। তারা দুজনই চলচ্চিত্র নির্মাণে বিদেশি স্কলারশিপ বা বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। আছেন সাংবাদিক, লেখক ও নির্মাতা গোলাম রাব্বানী, এবং আরও উপস্থিত আছেন লেখক, নির্মাতা ও গবেষক শ্যামল শিশির। চলুন দর্শক, তাদের সাথে কথা বলি। তো আমি গোলাম রাব্বানীকে দিয়ে আসতে চাই প্রথমেই। আমি যেটা বলছিলাম যে অনুষ্ঠানের শুরুতে, সানডেন্স ইনস্টিটিউটের স্কলারশিপ অর্জন করলেন আপনি সম্প্রতি। তো এটা কিভাবে সম্ভব হলো এবং এর মানে পেছনের গল্পটা আসলে কীরকম ছিল? আসলে পেছনের গল্পটা হচ্ছে, আমি একটা ফিল্ম স্কুলে একটা ট্রেনিং নেই, 10 দিনের একটা ট্রেনিং ছিল। এটা সেই ট্রেনিংয়েরই অংশ ছিল যে আমার সিনেমাটা যদি ওদের পছন্দ হয় কিংবা ধরেন যদি ভালো মার্কিং পাই, সেক্ষেত্রে তারা একটা স্কলারশিপ দিবে আমাকে। মানে সিনেমার কনসেপ্ট বানানো হয়েছে। আচ্ছা, বানানো হয়েছে। নিশি যে সিনেমাটা আমি বানিয়েছি, যেটা অলরেডি এমআই অ্যাওয়ার্ড পেয়েছে, যে যৌথভাবে নির্মাণ করেছেন, ওইখান থেকেই তারা আমাকে এই স্কলারশিপটা দেয় সানডেন্স। এটা আগেই ওদের কমিটমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, তো এই প্রক্রিয়াটা আসলে কেমন ছিল? প্রক্রিয়াটা তো আসলে সিনেমার জার্নি, আসলে মূলত মানে আমার সিনেমার জার্নির অংশ হিসেবে এই জিনিসটা আমি অ্যাটেন্ড করি। ওইখানে সিলেটে প্রোগ্রামটা হয়, 10 দিন একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম হয়। সেখানে আপনার বাইরের মেন্টররা ছিলেন, ইন্ডিয়ার একজন মেন্টর ছিলেন, পোল্যান্ডের একজন মেন্টর ছিলেন। 10 দিন মূলত আমরা এই সিনেমা নিয়েই নানা ধরনের ওয়ার্কশপ হয়, ব্রেনস্টর্মিং হয়, টেকনিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ট্রেনিং হয়। এবং একটা পর্যায়ে আমাদের 3টা গ্রুপ ছিল, একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা সিনেমা বানাইতে হয়েছে। সো আমি যে সিনেমাটা বানিয়েছি, আমার কো ডিরেক্টর ছিলেন জহিরুল ইসলাম, দুইজন মিলে আমরা যে সিনেমাটা বানিয়েছি নিশি, যেটা নিশিরই, এটা আসলে ওয়ান কাইন্ডস অফ অ্যাওয়ার্ড কিংবা পুরস্কার আমাকে দেওয়া হয়েছে, আমি বলবো যে এই স্কলারশিপটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এমনিতে নিশি সম্পর্কে যদি একটু ছোট করে জানতে চাই, আসলে নিশি চলচ্চিত্রের গল্পটা বা এটা নিশির গল্পটা হচ্ছে বাচ্চা মেয়ের গল্প। মূলত মেয়েটার নামই নিশি এবং যে অ্যাক্টিং করছে তার নামও, রিয়েল নামও নিশি। আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা ওইখানে স্থানীয়ভাবে যে রিসোর্স পাওয়া যায়, আর্টিস্ট, লোকেশন, গল্প, প্রপস, সব স্থানীয়ভাবে নিতে হবে আর কি, কোনো কিছু হায়ার করা যাবে না। ইভেন উইদাউট লাইট, কোনো লাইটও আমরা ইউজ করতে পারবো না। সান টু সান শুটিং, ন্যাচারাল রিসোর্সের উপরে অর্গানিক মুভি যেটাকে বলে আর কি, একেবারে স্থানীয়ভাবে। তো ওই মেয়েটাকে আমি একটা চা বাগান থেকে পিক করি, যে ঠিক আছে ওর মনে হয় আমার গল্পের সাথে যায়। আমি প্রথমে একটা গল্প ভাবছিলাম, পরে ওর সাথে যখন আমি মিশি, কথা বলি, তখন আমার কাছে মনে হচ্ছে যে না, ওর ক্রাইসিসটাই আমরা বলি আর কি। ধরেন ওর ক্রাইসিসটা কেমন, ওর বাবা সারাদিন চা বাগানে নাইট ডিউটি করে, মা সারাদিন হচ্ছে বাগানে পাতা তুলে, আর সে সারাদিন সংসারটা সামলায়। আচ্ছা, ধরেন ওর স্কুল বাদ দিয়ে সে অনেক দূরে দূরে গিয়ে তার পানি আনতে হয়। ওর লাইফে একটা পানি, একটা ক্রাইসিস, যে এই পানি আনতে গিয়ে সে স্কুলে যেতে পারতেছে না। অন্যরা স্কুলে যাচ্ছে যেই টাইমে, সে টাইমে হয়তো সে পানির রিসোর্সে যাচ্ছে, পানিটা কালেক্ট করতে হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা আমি বলতে পারি, যে ওর লাইফের, ওর ক্রাইসিসের গল্পটাই মূলত বলা হয়। আচ্ছা, তার মানে এটা একটা মানে সত্য ঘটনা এবং জীবনের গল্প। জি, জীবনের গল্প। এটা কি মানে সিলেটে বা শ্রীমঙ্গলে এটা শুটিং মানে? হ্যাঁ, আমরা কুলাউড়ায় শুটিং করি, কুলাউড়ার একটা চা বাগানে মূলত এখানে শুটিং হয়েছে। তো তাকে দিয়ে এই যে একজন নতুন আর্টিস্ট যদি আমি বলি, সেই হিসেবে তাকে দিয়ে যে অভিনয়টা মানে বের করে আনার যে বিষয়টা কেমন ছিল? সে তো আসলে আর্টিস্ট বানাইতে হয়েছে তাকে। ধরেন প্রথমত সে শাই ফিল করতেছিল, সে রাজি না। তার বাবার সাথে আমি কথা বললাম, মায়ের সাথে কথা বললাম, ওনারাও একটু সন্দেহ করতেছিলেন, ঢাকা থেকে লোকজন আসছে, সাথে বিদেশি লোকও আছে, মেয়েটাকে নিয়ে যাবে কিনা, কিংবা যেটা হয় আর কি, মানুষের ভয় কাজ করে। তো সেই ভয়টা ভাঙার জন্য আমি কিছু টেকনিক ইউজ করছি, যেটা হয় ধরেন আমি ওর সাথে একটু ঘুরলাম কয়েকদিন, মানে একটু ওরে নিয়ে বাজারে যাওয়া, দোকানে যাওয়া, একটু চিপস কিনে দেওয়া, ওর সাথে একটু সম্পর্কটা বিল্ড আপ করা। ওর সাথে সম্পর্কটা বিল্ড আপের পরে ও যখন আমার প্রতি আস্থা রাখতে পারছে এবং তার ফ্যামিলিটাও আস্থা রাখতে পারছে যে না, সেফ পারসন, তখন আমি ওকে গ্রুমিং করি, কিংবা
ওকে একটু একটু করে তৈরি করি আর কি। তার মানে কাজটা মানে খুবই চ্যালেঞ্জিং ছিল। জি, চ্যালেঞ্জিং ছিল। আমরা শুনবো আরো এই বিষয়ে গল্প। শ্যামল শিশির কাছে আসতে চাই যে বিয়ের গীত নামে একটি গবেষণা ভিত্তিক প্রামাণ্যচিত্র এবং সাংস্কৃতিক নথিবদ্ধকরণ প্রকল্প আপনি বলছেন, যে প্রকল্পটি পরিচালিত হচ্ছে কানাডার কনকর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর ওরাল হিস্ট্রি অ্যান্ড ডিজিটাল স্টোরি টেলিং এর মাধ্যমে। এটার বিস্তারিত একটু জানতে চাই যে এটা কিভাবে মানে ওই পর্যন্ত গেল। এটা আসলে আমি তো বেড়ে উঠেছি গ্রামীণ লোকজ সংস্কৃতির ভেতর থেকেই। তো যেটা হলো আমি এখন একটা অভাব বোধ করছি যে আমাদের লোকজ সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। তারপর আমি শৈশবে দেখেছি যে আমার মা, আমার চাচি, আমার দাদিদেরকে পড়শির বিয়েতে বিয়ের গীত গাইতেছে, নাচতেছে। তো এটা আমি বিয়ের গীত নিয়ে গবেষণা এবং ডকুমেন্টারি করার চিন্তাটা করে 2020 সালে আচ্ছা খন্দকার সুমনের সাতাও সিনেমা শুটিংয়ে গিয়েছিলাম লালমনিরহাটে। আচ্ছা, সেখানে একটা বিয়ের আয়োজন ছিল ওই চলচ্চিত্রে। তো ওই বিয়ের আয়োজনে বিয়ের গীতের একটা পার্ট আছে। তো ওটা করতে গিয়ে কিছু সংকটের মুখোমুখি হই, যেমন বিয়ের গীতের লোক পাওয়া যাচ্ছে না বা হ্যাঁ। তখন আমি অনুভব করলাম যে আসলে আমি তো আমার শৈশবে দেখেছি যে বিয়ের গীতের ব্যাপক প্রচলন, কিন্তু এখন এটা হারিয়ে যাচ্ছে কেন, এটা কারণটা কি? তখন আমার ভাবলাম যে এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাকে সংরক্ষণ করা উচিত এবং তাদেরকে জানানো উচিত যে আমাদের একটা বিয়ের গীতের রমরমা অবস্থা ছিল। সেখান থেকে আমি এই বিয়ের গীত নিয়ে গবেষণা শুরু করি 20 সালের পর থেকেই। এরপর যেটা হলো আমি পড়াশোনা শুরু করলাম আরও, যদিও আমার বেড়ে ওঠাটা লোকজ সংস্কৃতির ভিতরেই। তারপর আমি আবার পড়াশোনা শুরু করলাম বিয়ের গীত নিয়ে। অনেকের কাছে প্রশ্ন করি, যেমন ঢাকা শহরেই যেমন রংপুর থেকে একটা লোক এসেছে রিক্সা চালাচ্ছে, তাকে জিজ্ঞেস করি যে আপনাদের ওখানে কি বিয়েতে এখনো বিয়ের গীত গাওয়া হয়? তখন বলে যে আগের মতো তো আর গাওয়া হয় না, অনেক কমে যাচ্ছে, আগের ইয়ে হয়ে যায়। তো আমি সবার সাথে এরকম কথা বলি, ধরুন চাওয়ালা, সিলেটের একজন লোক চা বিক্রি করে ঢাকা শহরে, যাকেই পাই লোক মানে প্রান্তিক জনপদের, তার সাথে আমি কথা বলি। আচ্ছা আচ্ছা। তো এটা আমার ধরেন একটা প্রাথমিক একটা ড্রাফট, আমি কি করতে চাই, কিভাবে ডকুমেন্টারি করতে চাই, এটা ড্রাফট আমার 23 সালের দিকে প্রস্তুত হয়ে গেল। এরপর তো এটা আমাদের জাতিগত একটা বৈচিত্র্য আছে, যে ধর্মীয় বৈচিত্র্য আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা জাতিগত পাহাড়ি যে যারা আছে। তারপরে আবার আমাদের যে আঞ্চলিক যে ভাষার বৈচিত্র্য, ভাষার পার্থক্য আছে, যার এটা হয় কি গীতের শব্দ কথা বদলে যায়। তখন আমি দেখলাম যে আমি যদি এটা পরিপূর্ণভাবে করতে চাই তাহলে এটা একটা ব্যয়বহুল একটা জিনিস দাঁড়াবে, কারণ আমাকে সারা বাংলাদেশই ঘুরতে হবে এটার জন্য, জাতি, ধর্ম এবং অঞ্চলটাকে আমাকে কাভার করতে হবে। সেই জায়গা থেকে আমি তারপর থেকেই চেষ্টা করলাম, অনেকের কাছে গেলাম যে আমাকে একটু পৃষ্ঠপোষকতা করেন, আমি কাজটা করতে চাই, কিন্তু আমি বাংলাদেশে সেই সময়ে কারো সহযোগিতা পাইনি। হ্যাঁ, তারপর আমি অনেক হতাশ হয়ে 24-এর শেষের দিকে এসে করলাম কি, ChatGPT-কে জিজ্ঞেস করলাম যে আমি তো এরকম একটা কাজ করতে চাই, আমি হতাশ, আমি কি করতে পারি বলো। তো তখনও বলল তুমি বড় বড় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের কাছে তোমার প্রপোজালটা পাঠাও। তখন আমি 6টা বিশ্ববিদ্যালয়ে পাঠালাম, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স আর হচ্ছে আমেরিকায়। তো সেখান থেকে আমি প্রথমে সাড়া পেলাম অস্ট্রেলিয়ার কার্টেন বিশ্ববিদ্যালয়ের যে চেয়ারম্যান ফোকলোর ডিপার্টমেন্টের, গ্রাহাম সিল, উনি আমাকে প্রথমে ইয়ে করলো যে আমি তো আমার এখান থেকে পারবো না, তুমি এক কাজ করো, কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির কোহোর্ড একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, তুমি ওদেরকে নক করো। তো তারপর ওনার কথা মতো নক করলাম, দেখি যে ওনারা আবার আমাকে 15 দিনের মধ্যে রিপ্লাই করেছে যে আমরা আপনাকে গাইড করতে পারবো, আপনাকে সুপারভাইজ করতে পারবো, বাট আমরা আপনাকে ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প করতে পারবো না, আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে তারপরে বললাম যে হ্যাঁ এটা আমি করতে চাই। তো এরপরে আমি আবার আমার অন্যান্য কাগজপত্র চাইলাম, আমি বিগত জীবনে কি কি কাজ করেছি লোকজ সংস্কৃতি নিয়ে বা অন্যান্য বিষয়ে, সেগুলো আমি কাগজপত্র পাঠালাম। ওরা দেখি সেগুলো যাচাই বাছাই করে 1 মাস পরে ওনাদের যে কোহোর্ট, যে গবেষণা প্রতিষ্ঠান, সেটার কমিউনিটি অ্যাফিলিয়েট হিসেবে আমাকে মনোনীত করলো ওরা। তারপরে আমার থেকে ছবি নিল এবং ওদের ওয়েবসাইটে আমার পুরো প্রোফাইল আপলোড দিয়ে আমার ছবি ইয়ে করলো। এরপরে এই তার 15 দিন পরে আবার মেইল করছে যে আপনি আপনার কাজটা এখন শুরু করতে পারেন, আমরা আপনাকে আমাদের এই ভার্সিটির এই গবেষণা প্রতিষ্ঠানের আন্ডারে আপনি এখন গবেষণা শুরু করেন। এরপরে তো
ইনভাইটেশন পাঠালো, ওটা এখন ভিসার প্রসেসিং এ আছে এবং তাদের সাথে নিয়মিত কথা হচ্ছে, এবং তথ্যচিত্রের কাজ চলমান আছে। এখন চলমান আছে। আমি এই গত 2 মাসে 4টা জেলায় ঘুরেছি, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ এবং শরীয়তপুর। জি জি। বিচিত্র অভিজ্ঞতা। আমি মানে খুবই ভালো। এবং চ্যাট জিপিটির কথা আপনি উল্লেখ করলেন যে প্রযুক্তির সহায়তা নিয়ে আজকে আপনি এবং গোলাম রাব্বানী এবং দুজনেই এত বড় একটি কাজ করেছেন। আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি সেই কাজের জন্য। গোলাম রাব্বানী 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবং 18 জানুয়ারি পর্যন্ত বিশ্বের 91টি দেশের 245টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। তো চলচ্চিত্রের বিকাশের ক্ষেত্রে এসব উৎসবের গুরুত্ব কতটুকু মনে করেন আপনি? গুরুত্ব তো ডেফিনেটলি আছে। যেমন আমার প্রথম সিনেমা যেটা সুরত, আমি এই ফেস্টিভ্যাল থেকেই একটা অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছিলাম 22তম চলচ্চিত্র হিসেবে। তো ওইটা পাওয়ার পরে কিন্তু আমার সিনেমার প্রতি আগ্রহ আরেকটু বেড়েছে যে আরেকটু ভালো করা যায় কিনা, আরও কাজ করা যায় কিনা। আর ফেস্টিভ্যালের ক্ষেত্রে মূল যেটা হয় আসলে মূলত ওয়ার্ল্ড ওয়াইডই এই চর্চাটা হয়। ফেস্টিভ্যাল শুধুমাত্র সিনেমা দেখার জায়গা না, এখানে আসলে কমিউনিকেশন, বিশেষ করে আপনার ডিস্ট্রিবিউটর যারা আছে, ফিল্ম ক্রিটিক্স আসে, ডিরেক্টর আসে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের জায়গা একটা হাব তৈরি হয় আর কি। পাশাপাশি সিনেমাগুলোও দেখা হয় এবং বোঝা হয়। এখন আমি তো ঘরে বসে আসলে বিশ্বের সব সিনেমা দেখতে পারবো না, ফেস্টিভ্যালে গেলে আমার ধারণা তৈরি হয়, আচ্ছা ওরা এরকম সিনেমা বানাচ্ছে, কিংবা ওই দেশের ফিল্ম ল্যাঙ্গুয়েজটা এরকম, কিংবা ওরা এই ধরনের গল্পগুলা বলে। এটা ফিল্ম যারা ভালোবাসেন তাদের জন্য ফেস্টিভ্যালটা আসলে একটু অন্য মাত্রা যোগ করে। আর সাধারণ অডিয়েন্সের জন্য তো একটা অপরচুনিটি যে না সিনেমা দেখা, মানে চলচ্চিত্র প্রেমীদের জন্য একটা মিলন মেলা বলা হয়। মিলন মেলা এবং এক্সপেরিয়েন্স গ্যাদার, নলেজ গ্যাদারিং, শেয়ারিং এর জায়গাও আসলে ফেস্টিভ্যাল। এবং কাজগুলোও আসলে উৎসাহিত হয় এই মানে এখানে প্রদর্শনের মাধ্যমে। মানে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত হয়েছি আমার সিনেমার যেটা বললাম আপনাকে। ডেফিনেটলি। তো এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মানে উৎসব পরিচালক মুস্তাফা জামাল উৎসবের মূল দর্শন তুলে ধরে বলেন যে বেটার ফিল্মস, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। আপনি কি বলবেন, এটা কি আপনি একমত? হ্যাঁ, অবশ্যই। কারণ ফিল্ম মানুষের যত আর্ট ফর্ম আছে, আমি মনে করি যে ফিল্মটাই মানুষের মনস্তাত্ত্বিক জায়গা থেকে দ্রুত প্রভাব বিস্তার করতে পারে। জি জি জি। যে কারণে উনি যে বেটার ফিল্ম, বেটার অডিয়েন্সের কথা বলেছেন, এটা আমি মনে করি যে এটার সাথে আমি একমত। জি জি, ধন্যবাদ। গোলাম রাব্বানী, পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য 2025-26 অর্থ বছরের সরকারি অনুদানের ঘোষণা এসছে। জি। তো প্রায় প্রতি সময় দেখা যায় যে এই অনুদান নিয়ে এক ধরনের পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা হয়। আবার অনেকের এই অনুদান শব্দটি নিয়েও আপত্তি আছে। এটাকে অনুদান না বলে অনেকে অনুপ্রেরণা বাজেট বলতে চান। কি বলবেন, এই সরকারি অনুদান প্রক্রিয়ার মাধ্যমে আসলে কয়টি জাতীয় মানের চলচ্চিত্র হয়েছে? দেখুন, এখানে তো আসলে আমি বলবো যে সরকারকে দোষ। আমি একজন কি বলবো যে ফিল্ম মেকার এবং জার্নালিস্ট হিসেবে আপনাকে এই প্রশ্ন। হ্যাঁ, ডেফিনেটলি আমি একজন ফার্স্ট টাইম আমি একজন মেকার হিসেবে যদি বলি আমার জায়গা থেকে, ধরেন সরকারের উদ্দেশ্যটা কিন্তু ভালো, যে আমাকে কিছু টাকা দিচ্ছে আমার স্বপ্নটা বাস্তবায়নের জন্য, কিন্তু আমার উদ্দেশ্যটা ভালো কিনা সেটা আসলে দেখতে হবে, যে আমি টাকাটা নিয়ে মিস ইউজ করতেছি না ঠিকঠাক মতো সিনেমাটা বানাচ্ছি। জি। আমাদের এখানে সমস্যাটা যেটা হয়, আপনি যে শুরুতে বললেন যে বিতর্ক আছে, গত লাস্ট যে অনুদান দেওয়া হলো সেটা থেকে শুরু করে বিগত যা আছে প্রত্যেকটা কমিটির বিতর্ক থাকে। এখন ধরেন এবার যে বিতর্কটা তৈরি হয়েছে, যে কমিটির লোকজনই সিনেমা নিয়ে নিচ্ছে, ছবি ভাগাভাগি করে নিয়ে নিচ্ছে এবং ওপেনলি সেটা, এবং তারা নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যাগুলো কি, যে আমি তো এই কমিটিতে নাই, ওই কমিটিতে আছি। এখন আমি একটা আমব্রেলার নিচে আছি, আমি তথ্য মন্ত্রণালয় তো একটা আমব্রেলা, এটা নিচে আসি থেকে আমি বলতেছি যে না আমি তো ওই কমিটিতে নাই। তো তথ্য মন্ত্রণালয়ের আমি এই কমিটিতে নাই, বি কমিটিতে আছি, সি কমিটিতে আছি, কিন্তু আমি তো সেই অ্যাক্সেসটা তো আমার আছে ম্যানিপুলেট করার, কারণ ওইখানে আমার যাতায়াত আছে, আমি ম্যানিপুলেট করে আমি সেটা নিয়ে আসতে পারি। এরকম হয়েছে, কিন্তু এটার কোনো প্রতিকার আমরা দেখি না আর কি। এবং আমাদের এই অনুষ্ঠানে বসেও সেই কমিটির একজন বলে গেছেন যে এর চাইতে স্বচ্ছ আর কোনো অনুদান আর কখনোই হয়নি। এটা তার ব্যাখ্যা থাকতে পারে, তার ব্যক্তিগত ব্যাখ্যা থাকতে পারে, এটা আমারও ব্যক্তিগত ব্যাখ্যা, এবং আমি লজিক্যালি বলতেছি, ইলজিক্যালি বলতেছি না। মানে আপনি কেন এই আমব্রেলার নিচে থেকে এই সুযোগটা নিচ্ছেন? আপনার মাথায় বৃষ্টির পানি কিন্তু পড়তেছে না, আমি তো আমব্রেলার বাইরে, আমার ফাইট আর আপনার ফাইট তো এক না আসলে। তো এরকম অনেক তরুণের স্বপ্নভঙ্গ হয়েছে এবার, আমি গতবার বলবো অনেকেই জমা দিচ্ছেন যারা পাননি। যাই হোক, এগুলা নিয়ে অনেক তর্ক বিতর্ক, সভা সেমিনার, শিশিরও জানে এগুলা করা হয়েছে, এবং বেশ কিছু
মিটিং প্রস্তাবনাও দেওয়া হয়েছে যে এই অনুদান কমিটির যে সিস্টেমটাই সংশোধন করার জন্য। জি জি জি। আমি জানি না এবার সেটা সংশোধিত হয়েছে কিনা, এবার তো মানে লাস্ট ডেট 29 তারিখ মানে লাস্ট ডেট জি। করছে, এত তাড়াহুড়া করে সংশোধন করাটাও একটু মুশকিল হবে। তো ওই জায়গাটায় আবার আসি, আপনি যেটা বললেন যে এটা আসলে কোনো উপকারে আসে কিনা ভালো সিনেমার জন্য, ভালো সিনেমার জন্যই তো আমার প্রশ্ন ছিল যে সত্যিকার অর্থে বিগত যে আমরা অনুদান যে সময় থেকে শুরু হয়েছে, আমরা যদি কোনো একটি ছবিকে কি বলতে পারবো যে জাতীয় মানের চলচ্চিত্র হয়েছে? জাতীয় মানটা তো আসলে কিভাবে ইয়ে করব, ইন্ডিকেট করব, এটা একটু মুশকিল। কিন্তু আপনি মনে হয় বুঝাইতে চাচ্ছেন যে ভালো মানের, কি ভালো মান, যেটা মানুষ দেখছে, আমাদের ছবি আমরা আমাদের বলতে ছবি, পারবো যে হ্যাঁ আমাদের ছবি। এরকম হয়তো হাতে গোনা কয়েকটা ছবি আপনি বলতে পারবেন, কিন্তু এটা খুবই কম, মানে একেবারেই মানে 2% 5% এরকম হয়তো। তার মানে তো এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব রয়েছে। এটা ডেফিনেটলি, আমরা এরকমও খবর জানি যে জার্নালিস্ট হিসাবে এই ধরনের খবরও আমাদের কাছে আছে। অনুদানের টাকা পেয়ে সে আগে একটা ফ্ল্যাট বুকিং দিয়ে দিচ্ছে, বা জমি কিনে নিয়ে জমি কিনে নিয়ে এসেছে, একটা গাড়ি কিনে ফেলছে। এটা তো তার কথা না, সে তো ডিসঅনেস্ট, তাহলে তার কাজের প্রতি, তার ওয়ার্কের প্রতি সে ডিসঅনেস্ট। ব্যক্তির লাইফ বাদ দিলাম, সে যে সিনেমাটা বানাবে সিনেমার প্রতি হচ্ছে সে অসততা করছে। ওই লোক তো আর ভালো সিনেমা বানাতে পারে না, অসম্ভব। এবং আমরা কি কোনো শাস্তির উদাহরণ দেখেছি? মানে শাস্তির উদাহরণ দেখিনি, বরঞ্চ শাস্তির উদাহরণ একটা যদি বলি, কবি টোকন ঠাকুর, ওনাকে জেল খাটতে হয়েছিল, ওনার কেসটা ছিল ভিন্ন। উনি, আমি বলবো যে উনি আসলে ইয়ের শিকার হয়েছেন, মানে পরিস্থিতির শিকার হয়েছেন। মানে ওনার যে সিনেমাটা ছিল ওই টাকা দিয়ে ওই সিনেমা আসলে হয় না। উনি রিস্ক নিয়ে একটা 47 থেকে শুরু করে 71 থেকে শুরু করে মানে একটা মুভি বানাইতে গেছেন। তখন উনি যখন অনুদান পান ওইটা 40 লাখ টাকা ছিল, 40 লাখ টাকা ওই সিনেমা হয় না। এই জন্য ওনার টাইম যাচ্ছিল। আসলে ওই সময় ওইটা দিয়ে ওনাকে জেল নিয়ে একটা মেসেজও হয়তো দিতে চাইছে গভর্নমেন্ট, অন্যদের যারা আসলে ঠিকঠাক মতো সিনেমাটা বানায় নাই কিংবা জমা দেয় নাই, তাদের জন্য একটা ওয়ার্নিং ছিল ওইটা আসলে। এছাড়া আর কোনো উদাহরণ নাই এখন পর্যন্ত কোনো শাস্তির স্বরূপ, শুধু চিঠি চালাচালি হয়। একেবারেই তাই। তো শ্যামল শিশির, এই যে জাতীয় চলচ্চিত্র নীতিমালা বলতে সাধারণত কোনো দেশের চলচ্চিত্র শিল্পকে নিয়ন্ত্রণ, উন্নয়ন ও পৃষ্ঠপোষকতার জন্য প্রণীত সরকারি নীতিমালার সমষ্টিকে বোঝায়। অর্থনৈতিক প্রণোদনা আমরা যদি বলি, শিল্পের সুরক্ষা, উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকীকরণ, সংশ্লিষ্ট অংশীদারীদের জন্য সুবিধা এবং সরকারি অনুদান। তো এই এক অনুদান ছাড়া আর কি কি উন্নয়ন হয়েছে বাংলা চলচ্চিত্রের, আপনি কি বলবেন? আমাদের চলচ্চিত্রে আসলে উন্নয়ন ঘটেনি, শুধু চলচ্চিত্রের না, আমাদের সার্বিকভাবে যদি সার্বিক সংস্কৃতিরই কোনো উন্নয়ন ঘটেনি। গত আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখেছি অবনতি হয়েছে, এখানে কোনো উন্নয়ন দেখি না। এতদিনেও কেন এগুলোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বা একটা সুষ্ঠু অবকাঠামোর মানে জায়গায় কেন আনা গেল না? আমি যেটা মনে করি সেটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা বা রাষ্ট্রের না চাওয়াটা এখানে আছে। রাষ্ট্রের যে সিস্টেমটা, সেই সিস্টেম চায় না যে হচ্ছে ধরেন শিল্পটা সমৃদ্ধ হোক। কারণ আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তাকান, দেখবেন যে রাষ্ট্রগুলো উন্নত, যাদেরকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলি, এরা দেখবেন যে শিক্ষা এবং সংস্কৃতিটা এটা কিন্তু সমৃদ্ধ। তো যখন শিক্ষা এবং সংস্কৃতি সমৃদ্ধ হবে তখন সেই দেশের জনগণ সচেতন হবে। যখন জনগণ সচেতন হবে তখন রাষ্ট্র দুর্নীতি করতে পারবে না, অসৎ হইতে পারবে না, তখন পলিটিশিয়ানরা অসৎ হইতে পারবে না। তো জনগণকে অন্ধকারে রাখার জন্যই আমি মনে করি যে রাষ্ট্র বা পলিটিশিয়ানদের বিগত দিনে যারা দেশ শাসন করে তাদের একটা সংঘবদ্ধ একটা প্রয়াস, অপপ্রয়াস বলবো আমি এটাকে। আমি জানি না এটার পেছনে কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে। গোলাম রাব্বানী, মানে এতদিনেও কেন জাতীয় চলচ্চিত্র নীতিমালা বাস্তবায়ন করা গেল না আসলে? এটা শিশির যেটা বলেছেন যে সদিচ্ছা, আসলে সদিচ্ছাটা খুব দরকার। আমি তো বলি এই কমিশনের পক্ষে আমি না ব্যক্তিগতভাবে, আমি পক্ষে হচ্ছে যে ইন্ডাস্ট্রির পক্ষে। ইন্ডাস্ট্রি মিনস আমি বলছি যে ধরেন আপনি হলিউড ইন্ডাস্ট্রি বলেন, বলিউড ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি, ওরা ইন্ডাস্ট্রি দাঁড়াইছে, আমার ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়ায় নাই। এইসব কমিশন করে, কমিটি করে এগুলা কিছু হবে না। তথ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে এই চলচ্চিত্রকে সরাইতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। কারণ তথ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সরকারি প্রোপাগান্ডা করা, ওর প্রেস রিলিজ ছাপানো, ওই সরকার কোথায় কি করলো এগুলা গুণকীর্তন করা। তো সিনেমায় তো সেইটার প্রভাব ফেলবে যে সরকারের ঢোল বাজাও, সেটা গত রিজিমে যেটা হয়েছে, সরকারের ঢোল বাজাও, এই এখনো তাই হবে। মানে তথ্য মন্ত্রণালয়ের কাজই তো প্রচারণা করা। সো এটাকে যদি এখান থেকে সরানো যায়, এটা আমার একেবারেই ব্যক্তিগত মত যে আলাদা ইন্ডাস্ট্রিয়াল যে মন্ত্রণালয়ে করা, সিনেমা নিয়ে আলাদা মন্ত্রণালয়ই হওয়া উচিত, যেটা হইলে আপনি ইন্ডাস্ট্রিয়াল
সুযোগ সুবিধাটা পেতে পারেন আর কি, যেটা শিল্প মন্ত্রণালয়ে আছে, বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, অথবা চলচ্চিত্রকে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়ে আসা, যদি বিজনেসের জায়গা থেকে আমরা ভাবি আর কি, অথবা এইসব কমিশন করে আলাদা কমিটি, কিচ্ছু হবে না আসলে। এবং আমি এখানে বসে বলে গেলাম আগামী 10 বছর 15 বছর 20 বছর কিচ্ছু হবে না যদি এটা এখান থেকে না সরে। তো আমরা ছিলাম যে এই যে জাতীয় চলচ্চিত্র নীতিমালা নিয়ে, নীতিমালা, তো এটা আসলে যে বাস্তবায়ন করা যাচ্ছে না, এটা কি শুধুই মানে সরকারের বা রাষ্ট্রের দায়, আর কারো কোনো এদের যে অন্যান্য স্টেক হোল্ডার রয়েছে যারা চলচ্চিত্র নিয়ে কাজ করছেন, আমরা যদি এফডিসির কথা বলি বা আরও যারা বেসরকারি খাতে যারা আরও মানে বিভিন্ন মানে গোষ্ঠী রয়েছেন, তাদের কোনো দায় নেই এখানে? প্রত্যেকটা স্টেক হোল্ডারই তো দায় আছে, যেহেতু এটা একটা আপনার কমিউনিটি, যদি বলি আমি সিনেমা ইন্ডাস্ট্রি যদি কমিউনিটিতে আসে, প্রত্যেকেরই তো দায় আছে, সেটা ডিরেক্টর থেকে শুরু করে আর্টিস্টেরও দায় আছে, ডিরেক্টর দায় আছে, আপনার প্রডিউসারের দায় আছে, এবং সরকার তো দায় অবশ্যই আছে প্রত্যেকের। এখন দেখেন আপনি যে এফডিসির কথা বললেন, আমাদের এফডিসিতে 19টা সংগঠন আছে, এবং 19টা সংগঠন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো বছরে একটা পিকনিক করা ছাড়া আমি তেমন কোনো অ্যাক্টিভিটিস ওনাদের দেখি না আসলে ব্যক্তিগতভাবে। মাঝে মধ্যে দেখা যায় যখন ইন্ডিয়ান কিংবা ধরেন হলিউড মুভি আনার বিষয় নিয়ে তারা কিছু আন্দোলনে নামে, সেটাও তা প্রডিউসাররা নামে নাকি। এছাড়া আপনি কিংবা শিশির বলতে পারবে কিনা ওনাদের মোটা দাগে কোনো অ্যাক্টিভিটিস যেটা আসলে ফিল্মের জন্য কাজে আসে, যেটা একজন ডিরেক্টরের জন্য কাজে আসতে পারে, ইন্ডাস্ট্রির জন্য কাজে আসতে পারে, এরকম কোনো উদ্যোগ আমি দেখি না আসলে। আর নতুন করে মনে একটা চালু হয়েছে, এটা এফডিসির বাইরেই মানে ডিরেক্টররা করেন, অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেছে। অ্যাওয়ার্ড একটা ঠিক আছে, অনুপ্রেরণামূলক জিনিস হচ্ছে, কিন্তু বেসিক কাজগুলাই হচ্ছে না আসলে, মানে যেটা আসল কাজ চলচ্চিত্র নির্মাণ, সেটাই তো ঠিকভাবে হচ্ছে না। নির্মাণ, ডিস্ট্রিবিউশন কিংবা বাজার তৈরি করা, আর অনেক কাজ আছে, কোনো কিছুই তো মানে ঠিক জায়গায় নেই, দেখি না আসলে। তো শ্যামল শিশির, আপনি একটা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তো আমি আপনাকে জানতে চাইবো যে একজন তরুণ নির্মাতা হিসেবে এই দেশে একজন চলচ্চিত্র নির্মাতাকে কী ধরনের সমস্যা ফেস করতে? আমি জানি অনেক ধরনের সমস্যা রয়েছে, একেবারে ছোট্ট করে যদি বলেন আপনি। আসলে সমস্যার তো শেষ নেই, অশেষ সমস্যার মধ্যে দিয়ে একজন তরুণ নির্মাতাকে সামনে এগোতে হয়। সবচেয়ে আমি যদি বলি আপনার একেবারে রিসেন্ট কাজ নিয়ে, যদি আমরা যদি বিয়ের গীত নিয়েও বলি, যে একেবারে কোর যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা কীরকম? আমার কোর প্রবলেমটা হচ্ছে, ধরুন আমার সব কিছুই রেডি, হ্যাঁ, কিন্তু আমার কোনো অর্থনৈতিক পৃষ্ঠপোষক আমি পাইনি। অনেকের কাছে গিয়েছি, টাকা পয়সা আছে তার, কিন্তু উনি বলে যে এই লোক সংস্কৃতি সংরক্ষণ করে কি হবে। আচ্ছা, মানে একদম নাক সিটকানোর যে ব্যাপারটা আমরা সোজা বাংলায় বলি, মানে কোনো আগ্রহই নাই, অথচ সংস্কৃতি একটি জাতিকে সমৃদ্ধ করে, উন্নত করে। আচ্ছা, মানে মানে কেন হচ্ছে আসলে এমন, মানে কি বলবেন? এটা আসলে ওই যে আপনার বিজনেসের অ্যাসপেক্ট থেকে একটা দেখা যায়, আরেকটা দেখা যায় হচ্ছে আমাদের আসলে আমরা তো ওই যে সংরক্ষণশীলতা আমাদের ভিতরে নাই আসলে। এটা আমাদের গুরুও বলেন, নুরুল আলম আতিকের মুখে বারবার শুনেছি এই কথা। আমরা আমাদের পুরাকীর্তি, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমরা আসলে খুব বেশি যে ধরে রাখতে পারছি এরকম না আসলে, সবকিছুই কালের বিবর্তনে হারিয়ে গেছে। জি, এটাও একটা বিষয় থাকে যে ধরেন আপনার আগ্রহ তো লাগবে, আপনি আসলে আগ্রহ যদি না থাকে ওইটার পৃষ্ঠপোষকতা আসলে কেন আপনি করবেন? সেই তো রাষ্ট্রের উপরেই আসলে দায়টা চলে যায়। মানে শ্যামল শিশির বলছিলেন যে আপনি একসময় বোধ যাত্রাপালায় আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন। হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে গ্রামে বেড়ে উঠেছি, তো আমি সেই ছোটবেলায় আমি একা তো যেটা করতাম, সারাদিন পড়াশোনা খেলাধুলা করতাম, আর রাতে কোথায় কোন গ্রামে এসব জারি গান সারি গান যাত্রাপালা হচ্ছে খোঁজ রাখতাম। তো আমাদের গ্রামে একটা ক্লাব আছে, সেই ক্লাব থেকে প্রতি বছর যাত্রাপালা হতো। তো এসএসসি পরীক্ষার পরে আমি ভেতরে যাত্রাপালার রিহার্সাল হচ্ছে, আমি দরজায় দাঁড়ায় আছি। তো ওটার নির্দেশক ছিলেন মালিক ভাই, ওনাকে মালিক ভাই বলতাম। বলেছে এই তুই আয় তো, আমাকে ডেকে নিয়ে বলে তুই আমার সাথে থাকবি যাত্রাপালা, তুই অ্যাসিস্ট করবি। ওই যে আমার যে ভিজুয়াল যাত্রাপালার সাথে সম্পর্কটা হলো, আমি পরপর 2টা যাত্রাপালাতে আমি ওনাকে আচ্ছা, তো এখনো কি সেই ক্লাব কি যাত্রাপালা করছে? না, সেই ক্লাব থেকে আর যাত্রাপালা হয় না সেখানে, সেটা সেই যাত্রাপালার জায়গা এখন সেই ক্লাব থেকে প্রতি বছর ওয়াজ মাহফিল হচ্ছে, এখন আর যাত্রাপালা হয় না।
তো আমার মনে হয় যে এইভাবেই আমাদের এই যে আপনি বলছিলেন যে সংস্কৃতি বা সংস্কৃতির শেকড় বা এগুলোর যে অনুসন্ধান বা সংরক্ষণ কোনো কিছুই আসলে সেভাবে হচ্ছে না। তাহলে আমাদের সামনে আসার মানে আসার যে আমরা যদি বলি আলো বা মানে দিক নির্দেশনাগুলো মানে কি হবে তাহলে? না, আশার আলো তো আছে যে এই এত প্রতিবন্ধকতার মধ্যেও তো শ্যামল শিশির কাজ করছেন, মানে তার উদ্যোগে নিজের ব্যক্তিগত উদ্যোগ থেকেই কাজ করছেন। এবং ধরেন আপনার ছায়ানটে যে হামলা হইলো কিংবা উদিচি যে হামলা হইলো, থেমে আছে কি ওনারা? না না, ওনারা কি বন্ধ করে দিয়েছেন গান? বন্ধ করেননি। সংস্কৃতি চর্চা তো বন্ধ এইভাবে করা যায় না। বাধাগ্রস্ত হয়েছে কিছুটা সময়ের জন্য হয়তো, কিন্তু এটা লং টাইমের জন্য না। আমরা আশার আলো দেখতে পারি আর কি। জি জি জি। আর সরকারের কথা একটু আগে বলছিলেন, আমি যতটুকু জানি যে বাংলা একাডেমি থেকে কিছু ফোকলোরের কাজ করা হয়, তাও আপনার বই আকারে, কিন্তু ভিজুয়ালি খুব বেশি কাজ আমার জানা মতে করা হয় না। ভিজুয়ালি হয় না। এবং আমি এই বিয়ের গীত নিয়ে কিছু বইপত্র কিনতে গিয়ে আমি দেখেছি যে বাংলা একাডেমি বিয়ের গীত সংগ্রহ করেছে, কিন্তু এটা নিয়ে কোনো রিসার্চ করেনি। মানে ধরেন প্রতিটা বিয়ের গীতের কিন্তু আলাদা আলাদা গল্প আছে। যেমন বিশেষ করে যে প্রান্তিক, আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজে প্রান্তিক অঞ্চলে কিন্তু আরো বেশি তারা নিষ্পেষিত হয়, তারা কিন্তু সহজে প্রতিবাদ করতে পারে না। কিন্তু আপনি যখন প্রতিটা বিয়ের গীত শুনবেন তখন দেখবেন যে এই বিয়ের গীতের মজা করে করে নারীরা প্রতিবাদ করছে। আচ্ছা, এক একটা বিয়ের শৈল্পিক প্রতিবাদ বলা যায়। শৈল্পিক প্রতিবাদ। এবং আমি এটাকে আরেকভাবে বলি, সেটা ধরেন আমরা কি বলি যে প্রান্তিক নারীদের কোনো সৃজনশীলতা না, তারা আট পরে জীবনযাপন করে। কিন্তু এই যে বিয়ের গীত, এই বিয়ের গীতের কথা, বিয়ের গীতের সুর, বিয়ের গীতের সাথে যে নাচটা থাকে, নৃত্য, ওই নাচটা কিন্তু আমাদের প্রচলিত নাচের চাইতে কিন্তু রিদম আলাদা। আচ্ছা, ওগুলো তো সংরক্ষণ করে নিয়ে এসেছে নারীরাই, নারীদেরই সৃষ্টি। আচ্ছা, কিন্তু আমরা তাদেরকে বলি কি তারা হচ্ছে কিছুই করতে পারে না, শুধু আট পৌরে জীবনযাপন করে। কিন্তু এই যে সৃজনশীলতা, এটাকে সামনে আনতে হবে। তারা প্রান্তে বসবাস করে, কিন্তু প্রান্ত জীবনযাপন করে, কিন্তু তাদের ভিতরে সৃষ্টিশীলতা আছে। আমি মূলত এটাকেই সামনে নিয়ে আসতে। পটের গান ছিল আমাদের, আমি এটাকে সামনে নিয়ে আসতে চাই। এটা কারণ আমি জানি যে এই প্রান্তিক নারীদের এই সৃজনশীলতা সামনে আসলে পারে তারা অনুপ্রাণিত হবে, এবং আমি মনে করি যে বিয়ের গীতটা আরো সামনে, আমার কিছু পরিকল্পনাও আছে সেগুলো। তো গোলাম রাব্বানীর প্রতি সম্প্রতি আপনার লেখা এবং রশিদ পলাশের নির্মাণে রং বাজার ট্রেলার মুক্তি পেয়েছে, তো ছবিটা কবে নাগাদ আসছে সামনে? ছবিটা আমরা ঈদে ইচ্ছা আছে ঈদে রিলিজ দেওয়ার আর কি। এখন ধরেন যে বাংলাদেশে হলের সংখ্যা সবকিছু মিলে আসলে সিনেমার বাজার তো খুব বেশি নাই, আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি নিজেও একজন ইন্ডাস্ট্রির মানুষ, দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। তো এই প্রতিকূলতার ভেতর দিয়েও আমরা আসলে থেমে থাকতে চাই না, যে না থাকুক, মানে একটা ধারাবাহিকতা থাকা দরকার আসলে। একেবারেই সিনেমা বন্ধ হয়ে গেলে, হল বন্ধ হয়ে গেলে আসলে এই আপনি যে একটু আগে প্রশ্ন করলেন, তাইলে কি আমরা আশার আলো আর দেখবো না? বাতিটা তো জ্বালায় রাখতে হবে, মশাল তো আসলে একজন থেকে আরেকজন পাস করে দিব খালি। সেই দায়িত্ব তো সংস্কৃতি কর্মীদেরই, নির্মাতাদের। কি হইলো না হইলো, সফল হইলাম না বিফল হইলাম, ওইটা আসলে হিসাবের চেয়ে কন্টিনিউ কাজটা করে যাওয়া, আমি ব্যক্তিগতভাবে বুঝি যে এটা আসলে আমার কাজ, আমি এটা করে যাই। মানুষ কিভাবে রিসিভ করবো সেটা মানুষের দায়িত্ব, সে তার মতো করে নেক। তো রংবাজার হচ্ছে মূলত 2 বছর আগে আমরা শুরু করেছিলাম রংবাজারের। এটাও খুব ইন্টারেস্টিং একটা কাজ, এই ধরনের কাজ বাংলাদেশেও খুব কম হয়েছে। একটা বোথেলের গল্প নিয়ে আমরা মূলত গল্পটা ডিল করেছি। বোথেলের গল্প তো কেউ বলতে চায় না, কিংবা নানা ধরনের সামাজিকতা, নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। সে কারণে হয়তো এটা আমরা ওটিটিতেই রিলিজ দিব, সিনেমা হলে হয়তো আমরা রিলিজ দিতে পারবো না, কারণ এটা সেন্সর পাবো না। আচ্ছা, সেন্সর পাবো না এই কারণে, মানে ধরে নিয়েছেন সেন্সর পাবেন না? হ্যাঁ, সেন্সর পাইলে অভিজ্ঞতা আছে। ধরে নেওয়ার কারণ হচ্ছে, কারণ ধরেন আপনার প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে। তো বোথেলের লোকজন তো আর ভদ্র ভাষায় আসলে কথা বলে না। ওর যে ল্যাঙ্গুয়েজ টোন, ওর যে জীবনযাত্রা, এইটা তো আসলে সেন্সরে গেলে বলবে যে না, এটা তো সমাজের জন্য খারাপ, এই ডায়লগ ফেলে দিতে হবে, এইটা করে দিতে হবে, তখন আপনার সিনেমাটাই থাকবে না আসলে। আচ্ছা আচ্ছা, ওইটা একটা বোবা সিনেমা হয়ে যাবে। ওই কারণে আমরা ভাবছি যে এটা আসলে সেন্সর আমরা পাবো না মনে হয় এই পরিস্থিতিতে আর কি। তো আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্যামল শিশির জানতে চাইবো যে চলচ্চিত্র নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, একেবারে ছোট্ট করে যদি বলেন। আমি আসলে প্রান্তের মানুষ, তো আমি আসলে প্রান্তিক জনপদ নিয়ে কথা বলতে চাই। আমি ফিল্ম হাসান আজিজ স্যারের একটা গল্পের অনুমতি নিয়ে রেখেছিলাম আমি, মন্তার শঙ্খিনী। ওটাও প্রান্তের মানুষের গল্প, ওটা নিয়ে একটা চলচ্চিত্রের স্ক্রিপ্ট সব রেডি, কিন্তু
লগ্নিকারকের পৃষ্ঠপোষকতার অভাবে আমি এটা শুরু করতে পারিনি। আচ্ছা, নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে অন্য অনুষ্ঠানে আমাদের কথা হবে আরও। আপনাদের দুজন সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের দুজনের জন্য অবশ্যই শুভকামনা থাকলো আপনাদের Thank you. ছবির জন্য। আপনাকেও ধন্যবাদ, জি এনটিভি দর্শকদেরও ধন্যবাদ। জি, ভালো থাকবেন সবাই। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংলাপ অনুষ্ঠানটি। দর্শক, গত 12 জানুয়ারি প্রয়াত হয়েছেন একসময় অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র শিল্পী জয়শ্রী কবির, এবং আগামী 20 জানুয়ারি আলমগীর কবির, তারও প্রয়াণ দিবস। আমরা এই দুই চলচ্চিত্র কিংবদন্তি মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দ্রুত চলে যায় সময়।